মেয়ে কেন মাকে মারলো? লীলা তার মাকে এলোপাতাড়ি মারছে। মারতে মারতে বলল, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। মা বলল, হ্যাঁ আমি কি করেছি? কেন আমাকে এভাবে মারছিস মা? চুপ একদম, কোনো কথা বলবি না। তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলছিস কেন? তোকে আমি এখনো খুন করিনি, সেটা তোর সাত কপালের ভাগ্য। মা অবাক হয়ে মেয়ের কথাগুলো শুনছে। হঠাৎ আদরের মেয়েটার কি হলো? কেন এমন আচরণ করছে তার সাথে? নীলা রাগ দেখিয়ে রুমে চলে গেল। এদিকে তিশা আর আবির চা খাচ্ছে আর গল্প করছে। আবির বলল, তোমার কোন জিনিসটা আমাকে কাছে টানে জানো? তিশা বলল, জানি না। না বললে জানবো কি করে শুনি? আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো না আমার মন কি বলে বেড়ায়? বুঝি তো অনেক কিছু, কিন্তু আবার বুঝি না কিছুই। ওরে ফাজিল, আমার সাথে ফাইজলামি করা হচ্ছে? এক জীবনে তুমিই তো আছো আমার, তাহলে তোমার সাথে মজা না করে কার সাথে করব বলো? এই ওয়েট ওয়েট, ইমোশনাল হয়ে যেও না কিন্তু। আজকে একটু অন্যরকম দিন তৈরি করতে চাচ্ছি। আমাদের প্রত্যেকটা দিনই তো অন্যরকম, তাহলে আর নতুন করে কি তৈরি করতে চাও সোনা? তোমার মুখে এই আদরি বুলিগুলো আমার কত ভালো লাগে তুমি নিজেই জানো না, তাই নাকি পাখিটা? তাই তোমাকে আমি দিন দিন আরো বেশি ভালোবেসে ফেলি। বউকে ভালোবাসবে না তো আর কাকে ভালোবাসবে? আর কাউকে ভালোবাসার আগে আমার মৃত্যু হোক। তিশা স্বামীর মুখটা চেপে ধরে বলল, খবরদার এই কথাটা আর কখনোই বলবে না। আবির স্ত্রীকে বুকে জড়িয়ে নিল। 1 মাস পর নীলা এসে মাকে বলল, তুমি মা হয়ে কি করে নিজের মেয়ের জামাইয়ের সাথে নোংরামি করলে? মা অবাক হয়ে বলল, আমি জামাইয়ের সাথে নোংরামি করেছি মানে? কি বলছিস এসব? ন্যাকামি করছো কেন? তোমার মতো মা থাকলে আমাদের মতো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার জামাইকে কেন নোংরা ইঙ্গিত করলে? মানে আমি কিছুই বুঝতে পারছি না। তাদের কথার মাঝে আকাশ এসে বলল, এখন তো কিছুই বুঝবেন না। মা বলল, তোমরা এসব কি বলছো একটু বুঝিয়ে বলবে? তুমি সেদিন তোমার গায়ের কাপড় সরিয়ে তোমার জামাইকে উত্তেজিত করার চেষ্টা করেছিলে কেন? কথাটি শুনে শায়লা বেগম অবাক হয়ে গেল। এ কি নোংরা অপবাদ দিচ্ছে মেয়ে মাকে। শায়লা বেগম কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে গেল। নীলাও রাগে তার রুমের দিকে চলে গেল। শায়লা বেগম রুমে এসে অনবরত কাঁদতে থাকে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকালো। তাকাতে অবাক হয়ে গেল। তারপর বলল, তুমি আমার রুমে কেন? আমার সাথে চালাকি করলে আজীবন কাঁদতে হবে। তুমি আমার সাথে কেন এমন করছো বাবা? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? ক্ষতি একটাই করেছো, এই বয়সে এত সুন্দরী তুমি। প্লিজ আমার সাথে এমন করো না। এই বয়সে মেয়ের হাতে মার খাওয়ালে, অপমান করালে। আর কি চাও তুমি? তুমি শুধু একটা দিন আমার সাথে থাকো, তারপর আর কিছু বলবো না। হ্যাঁ আমি তোমার মায়ের মতন, তুমি আমার সাথে এরকম করতে পারো না। মায়ের মতন কিন্তু মা তো না। শাশুড়ি কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও, না হলে আমি আত্মহত্যা করে ফেলবো। তো করো না, কে বারণ করলো তোমাকে? হ্যাঁ আমি সত্যি সত্যি নিজেকে শেষ করে দেব। আকাশ কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে নীলা নিজে নিজে বলছে, মা হয়ে মেয়ে সংসার ভাঙতে চাই কি করে? এতটা নির্লজ্জ যে মেয়ের জামাইয়ের দিকে নজর দেয়। এমন মায়ের গর্ভে না জন্মে কুকুরের পেটে জন্ম নেওয়া উচিত ছিল। কথাগুলো বলে চোখে আসা জলগুলো মুছে নিল। আকাশ এসে বলল, আমি তোমার মাকে কতটা সম্মান করি, আর উনি কিনা আমার সাথে এরকম জঘন্য কাজগুলো করে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি তো আছি। লোকজন জানলে আমার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো? সেদিন তোমার কথা শুনে যে অপমানটাই না করেছি, যদি বিবেক থাকে তাহলে আর কখনোই এমন করবে না। তোমার মতো স্ত্রীকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আচ্ছা তুমি থাকো, আমি একটু আসি। এই বলে বাহিরে গেল। পরের দিন সোফার রুমে আসতে দেখতে পেল শায়লা বেগম ফ্লোরে পড়ে আছে। নীলা কাছে গিয়ে মাকে ডাকতে লাগলো, মা ও মা, কি হলো? এভাবে শুয়ে আছো কেন এখানে? কিন্তু মায়ের কোনো সারা শব্দ পেল না। নীলা আবারও মাকে ঝাঁকি দিয়ে ডাকতে থাকে, কিন্তু মা নড়াচড়া করছে না। নীলা বুঝতে পারলো তার মা আর বেঁচে নেই। নীলা মা গো বলে চিৎকার দিয়ে উঠলো। নীলা শব্দ করে কেঁদেই চলেছে। নীলার আহাজারি শুনে পাশের ফ্ল্যাটের তিশা আবির ছুটে আসলো। তিশা আর আবির দেখলো শায়লা বেগম মরে পড়ে আছে। আবির বলল, এটা কিভাবে হলো? কিভাবে হলো বুঝতে পারছি না। আমি এসে দেখি মা এখানে পড়ে আছে। তিশা চারিদিকে তাকাচ্ছে। হঠাৎ একটা কাগজ চোখে পড়লো। তিশা কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলো। মারে, আমি জানি চিঠিটা তুই পড়বি, কিন্তু যখন এই চিঠিটা পড়বি হয়তো তখন আমি বেঁচে থাকবো না। তোর কাছে সত্যটা বলতে পারিনি, বললেও তুই বিশ্বাস করতি না। তুই আকাশের মিথ্যে কথাগুলো শুনে জন্মদাত্রী মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করলি না। আমি কখনোই জামাইয়ের সাথে নোংরামি করিনি, বরং জামাই আমাকে নোংরামি করার জন্য জোর করেছিল। আমি তাতে রাজি হইনি বলে তোকে আমার নামে উল্টো পাল্টা বলে। তুই নিজের মাকে ভুল বুঝে অপমান করলি, একটাবারও ভাবলি না তোর মা এমন নোংরা কাজ কিছুতেই করতে পারে না। আমি চেয়েছিলাম বেঁচে থাকতে, কিন্তু তোর করা অপমান আর মারের দৃশ্যগুলো বারবার চোখে ভেসে উঠছিল। আমি এই করুণ দৃশ্যটা সহ্য করতে পারছিলাম না, আর তাই নিজের সম্মান নিয়ে চলে গেলাম তোকে ছেড়ে। ইতি, তোর দুঃখিনী মা। চিঠিটা পড়ার পর তিশার চোখ ঝাপসা হয়ে গেল। এদিকে নীলার চোখের জল বাদ মানছে না। নীলা মায়ের লাশ ধরে বলছে, মাগো আমি তোমাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। ও মা, ফিরে আসো না তুমি, আমি তোমাকে আর আঘাত করব না। আবির বলল, নীলা আকাশ কোথায়? নীলা হঠাৎ দরজার দিকে চোখ পড়তে দেখলো আকাশ দাঁড়িয়ে।
দিশা বলল, ওই যে আকাশ ওখানে। কথাটি শুনে আকাশ দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। আবিরও দ্রুত বেরিয়ে গেল। বাহিরে এসে আবির আকাশকে ধরে ফেললো। তারপর ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, নোংরা ছেলে, নিজের মায়ের বয়সী মহিলার সাথে এরকম বাজে কাজ করতে তোর বুকটা একবারও কেঁপে উঠলো না? নীলা এসে আকাশের গালে থাপ্পড় দিয়ে চুল টেনে বলল, তোর জন্য আমি আমার জন্মদাত্রীকে হারিয়ে ফেলেছি। তোর মিথ্যে কথাগুলো বিশ্বাস করে নিজের মায়ের গায়ে হাত তুলেছি। ছাড়ো বলছি, এমন করছো কেন? আমি এমন কিছু করিনি, উনি মিথ্যে বলে গেছে। নীলা আবারও থাপ্পড় দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমার মৃত মায়ের নামে আরেকটা মিথ্যে বলবি, তোর জিভ কেটে ফেলবো। নীলা, ওকে ছেড়ে দে, আমি ওকে পুলিশের হাতে তুলে দেব। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তোকে ক্ষমা করে দেব, আমার মাকে ফিরিয়ে দিতে পারবি? আকাশ চুপ করে রইল। আবির আকাশের কলারটা টানতে টানতে পুলিশের কাছে নিয়ে গেল। আপনজনদেরকে ভুল বোঝার আগেই সত্যটা যাচাই করুন, তা না হলে চিরতরে আপনজনকে হারিয়ে ফেলবেন। কারো কথায় হুট করে কাউকে ভুল বুঝবেন না।